আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ তানভীর শেখ। তানভীর, কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি কেরানীগঞ্জ থেকে। সো তানভীর, আমরা শুরু করতে পারি। একেবারে ছোটবেলা থেকেই শুরু করতে চাই, যেখান থেকে মনে পড়ে। আমি যখন আর আমরা রুমের ভিতরে ছিলাম, তখন আমার এক ফ্রেন্ডকে একটা মেসেজ করতে গিয়ে ওর আসার কথা ছিল। ওকে। তো আসে নাই দেখে একটা ছন্দ সাজায় আর কি মেসেজ করি। ওকে। তো ওই মেসেজটা ভুলবশত আমার ওই যে রিসেন্ট ফোন নাম্বার যে ছিল মিস কলের ভিতরে, সেই ওখানে থেকে সানি নাম্বার চলে যায়। সানি নাম্বারে চলে যায় মেসেজে, মানে মেসেজটা চলে যায়। Okay. মেসেজটা চলে যাওয়ার পর সানি আমাকে ফোন দেয় যে আসার কথা ছিল। পরে আমি বললাম যে আপু সরি, আমি আমার ফ্রেন্ডকে ফোন দিতে গেছি, আমার ফ্রেন্ডকে মেসেজ করতে গেছি, আপনার ওখানে চলে গেছে ভুলবশত। বলার পর ও আচ্ছা। আমি পরে বললাম যে আচ্ছা, আপনি কিছুদিন আগে আমাকে ফোন দিয়েছিলেন, আপনার বাসাটা কি, আপনি কি নিঝুম? তো আমি ভাবতেছিলাম যে আমার এক ফ্রেন্ড আছে নিঝুম যাত্রাবাড়ির, ও মনে হয়। তো আমি বলতেছি আপনি কি নিঝুম? ও বলতেছে না, আমি নিঝুম না। আমি কি আপনি থাকেন কোথায়? বলতেছে যাত্রাবাড়ি। ওকে। পরে আমি বললাম যাত্রাবাড়ি, কয় যাত্রাবাড়ি শনি একটা। আমি ম্যাচ খেতেছে না। যাই হোক আপু, ভালো থাকেন বলে আমি রেখে দিছি। ওকে। তো আমি আমার ফ্রেন্ডদের নিয়ে ব্যস্ত। তো কিছুদিন পরে নেহা আমার সাথে চ্যাটিং করে ফেসবুকে। চ্যাটিংয়ের পর বলতেছে ভাই তোমাকে মিস করতেছি। আমি বললাম ভাই আমিও মিস করতেছি, সেই দিনের কথাগুলো খুব ভালোই সময় কাটছে। তো কি করা যায়, আসো একদিন ক্যাম্পাসে। আমি তো ফার্মগেট আছি। তো পরেও বলতেছে তুমি আমার এলাকায় আসো, আমি তো তোমাদের ওখানে ঘুরে আসছি, তুমি আমার এলাকায় আসো। কে বলে এটা? এটা নেহার বলে। নেহার, okay. নেহারের ইনভাইটে আমি যাই শনি একটা। আচ্ছা। যাওয়ার পর সেখানে নেহার আর তানভীর দুজন উপস্থিত ছিল। জি। ওদের সাথে আমি দেখা করি। দেখা করার পর স্বাভাবিকভাবে একটা সৌজন্য সাক্ষাতের পর আড্ডা হয়। আড্ডা হওয়ার পর ওদের এলাকাটা একটু আমি ঘুরি, তারপর আমি আমার মতো আবার চলে আসছি। ওকে। তার কিছুদিন পর, মানে 3-4 দিন পর, আবার আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আশিক, ওকে নিয়ে আমি যাই শনি একটা নেহারদের সাথে আবার দেখা করতে। এটা আমাদের সেকেন্ড মিট। ওকে। তো দেখা করতে যাই, পরে সেখানে আমরা দেখা সাক্ষাৎ করে আড্ডা টাড্ডা দিয়ে চলে আসবো সন্ধ্যার সময়। তো নেহারের কাছে আবার ফোন আসে আমাদের আড্ডা শেষ পর্যায়ে। তো ফোন আসার পর নেহার বলতেছে, নেহারকে জিজ্ঞেস করছে যে কই তুই? ও বলছে যে আমি শুনি একটা। বলছে পরে সানি বলছে ওকে যে তুই থাক, আমি আসতেছি। তো ও আমার বলতেছে তুমি চিনলা কেমনে? সেটা তো আমাদেরও প্রশ্ন যে আপনি তো এর আগে কখনো সানিকে আপনি দেখেন? সানিকে দেখিনি। রাইট, আপনি চিনলেন কিভাবে? সানিকে চিনলেন কিভাবে? তো আমি এটা আপনারা কতদিন কথাবার্তা বলার পরে গিয়ে আপনি এই প্রপোজালটা দিলেন? এটা 1 সপ্তাহ যাওয়ার পর। মাত্র 1 সপ্তাহ যাওয়ার পরে? 1 সপ্তাহ যাওয়ার পর, কারণ আমরা 1 সপ্তাহে এতটাই ক্লোজ হয়ে গেছিলাম যে সারাটা দিন আমরা ফোনে থাকতাম। ওকে। সো এটাই কি আপনার লাইফে ফার্স্ট? এটাই আমার লাইফ ফার্স্ট। ওকে, ফাইন, ঠিক আছে। তো এরপর ইন দ্য মিন টাইম ওর লাইফে আপনি হচ্ছেন সেকেন্ড, বাট ছিলাম শেয়ার করি যে আমি তো তোমার বোনকে। তো আমাকে বলতেছে যে তোমার সবগুলা টেক্সট, সবগুলা তোমাদের কথা সব আমি জানি। কিভাবে? আমার সানি শেয়ার করছে, সানি বলছে। তো আমি বললাম সানি বলছে, তাহলে তো আর ওর কাছে হাইড করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু সানি এখানে শেয়ার করতেছে। তো পরে আমি ওরা বললাম যে ঠিক আছে, তুমি তাহলে বাকি কাহিনীটুকু শুনো। জি। অত 3 দিনের সময় দিছে। পরে নেয়ার আমাকে বলতেছে যে তোমরা কি শুরু করছো, তোমরা রিলেশনে যাও না। তো নেয়ার বারবার না করতেছে, আমি বুঝতে পারিনি কেন না করতেছে। আর নেয়ারেরও মন আর কি এদিকে সায় দিচ্ছিল না। তো আমি বলছি রিলেশন হোক, যা হওয়ার হবে, দেখা যাবে পরেরটা পরে। ওকে। তো এই কথা বলছি, পরে সানিও সেমই অ্যান্সার দিচ্ছে ওরে। নেয়ার আমার বলতেছে দুজনই দিয়ে একই উত্তর, তো তোমরা কি দুজন এক হয়ে গেছো? আমি কি না ভাই, এক হই নাই, কিন্তু সেম অ্যান্সার আসতে পারে, এটা কিছু না, অস্বাভাবিক কিছু। ওকে। তো এরপর সানির সাথে আমি আবার ফোন দিয়েছি। একটা জিনিস খেয়াল করবেন, খুবই ফাস্ট যাচ্ছে ওরা। সো এই জিনিসগুলো একটু খেয়াল করাটা জরুরি। 1 সপ্তাহের মধ্যে কথোপকথন হয়ে 1 সপ্তাহের মধ্যে প্রপোজ করা এবং 2-3 মাসের মধ্যে ফ্যামিলি জেনে যাওয়া, এই ছেলেটি আবার তার ফ্যামিলিতে গিয়ে অলরেডি ইনফর্ম করা যে আমার লাইফে আমি এরকম কাউকে চিন্তা করছি, মানে খুব দ্রুত হয়েছিল। কারণ আমরা সবসময় কানেক্টেড ছিলাম। ওকে। আমরা সবসময় ফোনে ইমোশনটাকে, মানে ইমোশনে ভাসতেছিলেন, যেটাকে আমরা ইমোশনে ভাসতেছিলাম এবং প্রতিনিয়ত আমরা সব বিষয় সবকিছু শেয়ার করতেছিলাম। আপনার জীবনের ফার্স্ট লাভ, রাইট? হ্যাঁ, আমার জীবনের ফার্স্ট লাভগুলো আসলে এরকমই হয়, কেন জানি। তো পরবর্তীতে আপনার আমার ছোট ভাইকে বলতেছে যে চলো আমাদের বাসায় চল। আমার ছোট ভাই বলতেছে না, যাবো না। তো 2 বার না করার পর ছোট ভাইও কেন জানে হ্যাঁ বলে দিল। ওকে। যে চলেন যাই। এখন আমি তো আর আমার ছোট ভাইকে নিয়ে যেতে পারবো না, রাইট। তো সানিমাকে বলতেছে কি পরিচয় দিয়ে নিয়ে যাব?
ওর বাসায় এমনি যাকে তাকে নিয়ে যাওয়া যায়। কি পরিচয় নিয়ে যাব, তো বলবো সীমাপুর ছোট ভাই। সীমাটাকে? সীমাটা ওর এক ফ্রেন্ড। আচ্ছা। তো পরবর্তীতে ও নিয়ে যায় ওর বাসায়, নিয়ে যাওয়ার পর ওর মার সাথে ইন্ট্রোডাকশন করায় যে সীমাপুর ছোট ভাই ও আসছে বেড়াতে, নিয়ে আসছে আমাদের বাসায়। আচ্ছা। ওর মা বলছে যে হ্যাঁ ভালো করছো। এর কিছুক্ষণ পর ওর বাবা আসে, বাবা এসে দেখে যে আমার ছোট ভাই। সানির বাবা কি চিনতো আপনার ছোট ভাইকে? না না, চিনতো না, কিন্তু আমাদের ফেসটা দেখতে সেম। ওকে। তো আগে তো আপনার সঙ্গে পরিচয় হ্যাঁ, হয়েছে? আগে আমার সঙ্গে পরিচয়, পরীক্ষা চলতেছে ওর তখন। রাইট। সানির বাবা দেখে বলে যে এটা তো সীমার ভাই না, এটা শীষের ভাই, মানে তানভীর শীষ। হ্যাঁ, এইভাবে আসে আর কি, যে ওনারা আমাকে শীষ বলে ডাকতো। আচ্ছা। তো এই কথা বললো পরে সানি এবং আমার ভাই দুজনই কট। তারপর তারা কি করলো, আমার ছোট ভাইকে যা জিজ্ঞেস করছে সব সত্য কথা বলছে, যে তোমাদের বাসা কই, আমাদের বাসা ওখানে, তোমাদের বাসা কতটুকু, কি আসে বিষয় ইন ডিটেলস সব বলে দিচ্ছে। বলে দেওয়ার পর এখানে যদি আমি একটু জিজ্ঞেস করি আপনার ফ্যামিলি সম্পর্কে, আপনার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে। আপনার বাবা বিজনেসম্যান? হ্যাঁ, আমার বাবা বিজনেসম্যান। আপনাদের আর্থিক সঙ্গতি বা আর্থিক স্বাবলম্বী ব্যাপারগুলো কেমন? আমাদের আর্থিকটা আল্লাহর রহমতে মোটামুটি খুব ভালো একটা পজিশনে আছে। আমার বাবার ব্যবসা বাণিজ্য, প্লাস আমাদের বাসা বাড়ি, জায়গা জমি। এটা কি সব ঢাকা শহরে? ঢাকা শহরে, এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর। ঢাকা শহরে বাড়ি আছে? হ্যাঁ, ঢাকা শহরে আমাদের বাড়ি আছে। কয়টা বাড়ি আছে? আমাদের বাড়ি আছে টোটাল 6টা আছে। 6টা বাড়ি আছে। আচ্ছা, এই বিষয়গুলো আপনার ভাই ওখানে গিয়ে শেয়ার করছিল যে কোথায় কি আছে না আছে আমাদের? হ্যাঁ, এই বিষয়গুলো আর কি, বাড়ি কটা আছে বা কি আসে বিষয় এইসব আর কি টোটাল শেয়ার করে না, কিন্তু এমনি জিজ্ঞেস করছিল যে তোমার বাবার ইনকাম কিরকম, বৈশ্বিক অবস্থা বুঝিয়ে দিয়েছে আর কি। ওকে, আমার এই প্রশ্নগুলো করার পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে অভিভাবকরা যখন এই ধরনের কোনো সম্পর্কের আওয়াজ পায় তখন তারা বিভিন্ন কিছু জিজ্ঞেস করে, সেখানে বৈষয়িক বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমাদের লিসনারেরও এটা জানা থাকলে তাহলে গল্প বুঝতে অনেক সহজ হবে। ওকে, বলেন তারপর। আমার ছোট ভাইয়ের সাথে এইসব কথা বলার পর ওরা চলে আসে, শুনে আসার পর আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, তো আমার ভাই বলতেছে ধরা খেয়ে গেছে। আমি কি ধরা খেয়ে গেছে মানে, বলতেছে যে চিনে ফেলছে আমারে, যে আমি তোমার ভাই। সে বলতেছে চেহারা বলে সেম, আর পরিচয় দেয় আরেকজনের। তো ওনার খুব রেসপেক্ট করছে। আচ্ছা। তো ও চলে আসে, আসার পর এটা আমার আব্বু পর্যন্ত যায়। আব্বু পর্যন্ত, বাবা পর্যন্ত চলে গেল? কিভাবে গেল? এই ঘটনাটা গেল এইভাবে যে সানি আমাকে বলতেছে ফোনে যে আমার বাসার থেকে বিয়ে দিয়ে দিবে, এই জিনিসটা আর কি বলতেছে। আচ্ছা। তো আমি বলতেছি বিয়ে দিয়ে দিবে, হ্যাঁ ছেলে পক্ষ দেখতে আসে। তো এটাও আমাকে রেগুলার বলতেছে। তো ওই আমার ছোট ভাই যাওয়াতে যেরকম সানির বাবা একটা পরীক্ষা গ্যাপ দেয়, একটা পরীক্ষার সময় আমি যাই না, তারপরে যখন যাই, যাওয়ার পর সানির বাবা আমাকে আর কি বলতেছে, নেহারের আম্মুকে এবং আমাকে, যে ভাবি আপনি থাইকেন, আর শেষ তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা। এই কথা বলছে পরে আমি বললাম যে ঠিক আছে আঙ্কেল। পরবর্তীতে আমাকে বলতেছে যে দেখো এটা কিন্তু বুঝার বয়স হয়েছে। এটা ওর বাবা বলছে? ওর বাবা আমাকে ডাইরেক্ট বলতেছে। আচ্ছা। তো যতদূর আগেইছো এখানে স্টপ। তো আমি তাকে কিছুই বলি না, আমি চুপচাপ তার থেকে কথাগুলো শুনলাম। শোনার পর কিছুই বলি না, তখন আমার চোখটা লাল হয়ে রয়েছিল, পানি অটোমেটিক ঝরতেছে। তখন এমন একটা সিচুয়েশনে আমি ছিলাম যে ওর সাথে আমার সাথে সম্পর্ক, সানির সাথে আমার সাথে সম্পর্ক হবে না, এই কথাটা শুনলে আমার কাছে কীরকম জানি আবেগ কাজ করতো, আর আবেগে আমি তখন নিজের কন্ট্রোলেই থাকতাম না। তো পরবর্তীতে নেহারের আম্মু এগুলো নোটিস করে, দেখার পর আমি সানির আব্বুকে বলি কি যে আঙ্কেল আপনার সাথে একটা কথা বলতে পারি? পরে সে বলে যে হ্যাঁ বলো, কি বলবা? কি মেয়ে তো বিয়ে দিবেন। আমি ডাইরেক্টলি তাকেই বলবো যে মেয়ে তো বিয়ে দিবেন, আমার কাছে দেন আর যার কাছে দেন, বিয়ে দিবেন। তা আমি যদি আপনার যে পছন্দ মতন যদি তৈরি হয়ে আসতে পারি তাহলে কি আমার কাছে দেওয়া যায়? তো ওখান সে আমাকে বলতেছে যে ঠিক আছে 2 বছর সময় দেওয়া যায়, কারণ আমিও এখন মেয়েকে বিয়ে দেবো না, আর পরীক্ষার পর ভার্সিটিতে ভর্তি হবে, এখনও আমারও ইচ্ছা নেই বিয়ে দেওয়া। সে ফ্রিভাবে আমার সাথে কথাবার্তা বলতো। ওকে। তো পরে আমি বললাম তাহলে আমার আব্বুর সাথে একটু কথা বললেন। পরে মেয়ের বাবা কি কখনো ছেলের বাবার সাথে আগে যায়? তো ছেলের বাবাই মেয়ের বাবারে ফোন দেয়, তোমার আব্বুরা আমার ফোন দিতে বলল, ওটা আমরাই কথা বললাম। এই কথা বলার পর আমি বাসায় আসি, এসে আমার আম্মুকে বলি যে এরকম ঘটনা, ওর তো বিয়ে দিতে চায়, তো যদি আব্বু একটু ফোন দিয়ে কথা বলতো, যদি কিছু একটা করা যেত, আর না করলে নাই। তো আমি আমার ফ্যামিলির আমি প্রেশারও দিই না,
আমার ফ্যামিলির জাস্ট আমি বলছি, বলার পর তাদের একটাই কথা ছিল আমার ফ্যামিলির যে তোমার পছন্দে। ওর ফ্যামিলির থেকে বলতেছে যে বাবার কাছে কেন চাপ, ওরে জোর করে ধরে রাখছো। আমি জোর করে ধরে রাখছি মানে, ও কিন্তু আমার কনফারেন্সে শুনতেছে নাদিম যে কথাগুলো বলতেছে। ওকে, তো নাদিম আমাকে বলতেছে যে ও তো আমার ফোন দিয়ে বলে। নাদিম কি এটা জানতো যে কনফারেন্সে আছে? না, নাদিম এটা জানতো না। কন্ট্যাক্ট হওয়ার পর ও 10,000 টাকা নিয়ে আসছে। আসার পর 5,000 টাকা দিল। 5,000 টাকা দিয়া 5,000 টাকা হলো কাজ হওয়ার পরে 50% পেমেন্ট দিল। এর বড় ভাইকে নিয়ে ও চলে গেল, আমি আমার বাসার দিকে এসব। তো এই ঘটনাটা হওয়ার পর তখন আমি নতুন একটা জব অ্যাপ্লাই করি। আমি ওখানে যেও সেট হইতে পারতেছি। জব হলো আপনার? হ্যাঁ, প্রিন্ট মিডিয়াতে আমার একটা জব হলো। Okay. তো আমি ওখানে আমার নিজেকে সেট করতে পারতেছি না। তো পরবর্তীতে ও একবার আর কি এটা জানুয়ারির দিকে ও আমার বাসায় আসে। ব্রেকআপের জন্য বাসায় আসে। পরে আমার ফ্যামিলি ওরে চাপ দিয়ে ধরছে যে তুমি এবার যখন আসছো তো এইটা আজকেই সব শেষ হয়ে যাবে। তো এই ঘটনাটা হওয়ার পর আমার ওর ফ্যামিলির কন্ট্যাক্ট করে যে মেয়ে তো আমাদের বাসায় আসছে, তো বলার পর আপনারা এসে আপনাদের মেয়ে বুঝে নিয়ে যান আর এই জিনিসটা এখানেই শেষ করে দেন, আপনারা আমাদের অনেক নির্যাতন করছেন। তো এর জন্য পরবর্তীতে একটা স্ট্যাম্প করা হয় যে তুমি ব্রেকআপ চাও। মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছে, স্থানীয় লোকজন সবাই ছিল, ওখানকার বাসিন্দা বাড়িওয়ালা যারা তারা ছিল। তো তারা সবাই জিজ্ঞাসা করলো যে তুমি কি চাও। যদি বলো বিয়ে করবো, আমরা এখনই বিয়ে করাই দিব। আর যদি বলো যে না সম্পর্ক শেষ। মেয়েটা কেন আপনাদের বাড়িতে আসে? আমাদের বাড়িতে আসছিল ওর সার্টিফিকেটের জন্য আসছিল, কিন্তু অলরেডি আমার ব্যাগ চুরি হয়ে গেছিলো। হ্যাঁ। আমার ক্যামেরা, আমার বনেট, তারপর আমার আইডি কার্ড, এগুলো সব কিছু চুরি হয়ে গেছিলো। এর জন্য আমি ওয়ারি থানায় একটা জিডিও করছি। হ্যাঁ। তো এগুলো জানে যে ও আমার ব্যাগ চুরি হয়ে গেছে নামাজ পড়ার সময় মসজিদ থেকে। তো তারা কেউ যারা আনম্যারিড আছে তারা ভবিষ্যতে অভিভাবক হব। তো বাচ্চাদের আমরা ওই যে ফ্রি মাইন্ডের একটা কথা বলি যে আমাদের সাথে শেয়ার করবা, কিন্তু কোনো একটা রিলেশনে যাওয়ার আগে বাচ্চাকে অ্যাডভাইস দেওয়া দরকার যে তুমি যার সাথে মিশতেছো তার সম্পর্কে ভালো করে জানার পরে তার সাথে মিশো। রাইট, কারণ ডিরেক্টলি ভাবে প্রস্তাব নিয়ে যাওয়া, ফ্যামিলিগতভাবে জড়ানো এটা উচিত না। আর ওর ক্ষেত্রে যেটা ও এখন বর্তমানে আমি যে এই পর্যন্ত আসছি, ওর সাথে ব্রেকআপ হয়েছে আমার এপ্রিলের 6 তারিখ ওর বার্থডে রাতে ওর সাথে ব্রেকআপ হয়েছে ছোট্ট একটা কথা নিয়েই। তো হয়েছে পরে ব্রেকআপ আমি আর ওর করিনি। তারপর আবেগ যখন আমার মাঝে কাজ করতো তখন ওকে মেসেজ করতাম, ফোন করতাম যে রিলেশনটা আবার হোক। এরকম আমি অনেক করছি। এর জন্য আমি ওর কাছে ক্ষমা হচ্ছে যে যা করছি তোমার বিরক্ত করছি, তারপর আমি শেষ। ওর কাছে কয়েকবার আমি ক্ষমা চাইছি। আমরা আসলে কোনো ফ্যামিলিকেও এখানে অ্যাকিউজ করব না। ও যার কথা এখানে বলেছে বা যাদের কথা বলেছে, কোনো ফ্যামিলির প্রতি আমাদের ধরেন কোনো ধরনের আঙুল তোলার কোনো বিষয় নাই, কাউকে এখানে অভিযুক্ত করছি না। আমরা শুধু সিচুয়েশনটাকে বোঝানোর চেষ্টা করছি। কারো এখানে দুর্নাম হচ্ছে না, সুনামও হচ্ছে না, সেটা আমরা আমাদের অনুষ্ঠানের প্রথমেই বলে নিয়েছি। আমরা বলছি যে এই সময়